এই শীতের নরম হাওয়ার সময় আমি পা রেখেছিলাম দক্ষিণের সেই শহরে যাকে সবাই বলে ভাইজ্যাক। কিন্তু আমি যখন প্রথম দেখলাম বুঝলাম ভাইজ্যাককে শুধু দেখা যায় না, মনে অনুভব করা যায়। সমুদ্রের গর্জন, পাহাড়ের নীরবতা আর শহরের রঙিন আলোর মাঝে আমি হারিয়ে গেছিলাম এক অন্য ভুবনে। প্রথম দিনেই ছুঁয়ে দেখেছিলাম শান্ত সিমলাচল মন্দির, তারপর ইরাদা বিচের বালুকা বেলায় দাঁড়িয়ে সূর্যের ডুব দেওয়া দেখেছি। আর যখন লাইট হাউসের মাথা থেকে পুরো শহরটা তাকিয়ে দেখলাম, বিশ্বাস করো মনে হচ্ছিল ভাইজ্যাক আমাকে নিজের গল্প শোনাচ্ছে। তারপর একদিন ভোরের কুয়াশার মধ্যে কিরণভুল এক্সপ্রেস ধরে ছুটে গেলাম আরাকু ভ্যালির পথে। পাহাড়, জঙ্গল, টানেল, একটা ফ্রেম যেন সিনেমা দৃশ্য। পরের দিন ঋষিগন্ডা বিচের নীল তরঙ্গে হারিয়ে গেছি, উঠেছি কৈলাসগিরির ওপরে। আর সাবমেরিন মিউজিয়ামে দাঁড়িয়ে দেখেছি সমুদ্রের বুকের ভেতর লুকিয়ে থাকা যুদ্ধের ইতিহাস। আর শেষে এক জাদুকরী সন্ধ্যায় ভাইজ্যাক সমুদ্রের ঢেউ যখন আমার পায়ে এসে লাগলো, মনে হলো ভাইজ্যাক আমাকে চিরদিনের জন্য নিজের করে নিল। তাই আজ তোমাদের দেখাতে চলেছি আমার ভাইজ্যাকের সেই ক্ষণ, সেই অভিজ্ঞতা। চলো যাত্রা শুরু করি, যেটা আমার ট্রাভেল লাইফের অন্যতম আরও একটা স্মৃতি। বলেছি এখন থেকে কিন্তু বেশ অন্যরকম ভিডিও হবে। দাঁড়াও, এবার শুরু করি কিভাবে এই ভাইজ্যাক স্টেশনে পৌঁছালাম। তাহলে শুরু করা যাক আজকের গল্প। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকে হচ্ছে নভেম্বর মাসের 10 তারিখ। আর আজকে আমি বেরিয়ে যাচ্ছি, একটু হালকা ঠান্ডা পড়ে গেছে। এখন আমি এখান থেকে সোজা চলে যাব হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। আর আজকে আমার 3:10-এ হাওড়া থেকে ট্রেন আছে করমণ্ডল এক্সপ্রেস। আর ওই ট্রেনে করে আমার গন্তব্য পাহাড় আর সমুদ্রের শহর ভাইজ্যাক, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের একটা সুন্দর সমুদ্র সৈকত, যেখানে যাব। সত্যি কথা বলতে এত জায়গাগুলো ঘুরেছি, ভাইজ্যাক অনেক মানুষ খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছাতে পারে, আমার কখনো যাওয়া হয়নি। প্রথমবারের জন্য যাচ্ছি ভাইজ্যাক। তো দেখি আমার জন্য কি কি অপেক্ষা করছে। এখন থেকে ঠিক করেছি যে ইউটিউব চ্যানেলে, আমার এই ইউটিউবের দুনিয়াতে আমি সেই সমস্ত জায়গাগুলো দেখাবো যে সমস্ত জায়গায় আমি যাইনি, আর যে সমস্ত জায়গাগুলো এখনও ইউটিউবে এক্সপ্লোর হয়নি। সেখানে কোনো রকম ট্যুরও থাকতে পারে, ট্রেকও থাকতে পারে, সব কিছু মিলিয়ে। আর খুব সিনেম্যাটিকভাবে ভিডিও হবে, ভিডিও খুব কম আসবে। হয়তো আমি ইনস্ট্যান্ট ভিডিও দেবো না, যেগুলো ইনস্ট্যান্ট খুব তাড়াহুড়ো করে এডিট করে দিই। একদম সিনেম্যাটিক পাবে তোমরা, খুব সুন্দর একটা ভাইব পাবে। যাই হোক, অনেক কিছু থাকছে এই ভিডিওতে। চলো, অপেক্ষা করছে আমার জন্য নতুন কিছু, আমার জন্য একটা নতুন জগৎ। অন্ধ্রপ্রদেশের ওই সমুদ্র সৈকতের তীরে হয়তো আমার জন্য অপেক্ষা করছে। চলো আস্তে আস্তে পৌঁছাই। লোকাল ট্রেন করে এখন হাওড়া থেকে করমণ্ডল করে কালকে ভোরবেলা ভাইজ্যাক। সময় আপডেট 2:15। আমি এসে পৌঁছালাম হাওড়া রেলওয়ে স্টেশন। এখন এখান থেকে আমাকে সাউথ ডিভিশনে যেতে হবে করমণ্ডল এক্সপ্রেস ধরার জন্য, যেটা 3:10-এ এখন বর্তমানে হাওড়া থেকে ছাড়ে। কারণ প্রথমে এটা হাওড়া থেকেই ছাড়তো, তারপরে আবার শালিমার গেছিলো, শালিমার থেকে আবার হাওড়ায় চলে এসছে। এই হচ্ছে ব্যাপার। বাপরে, জেনারেলের ভিড় দেখো একবার, মারাত্মক। আর আমারও আজকে জার্নি হচ্ছে স্লিপারে। জানি না স্লিপারে কি হতে চলেছে, তবে এটা হচ্ছে জেনারেলে ওঠার ভিড়। চলে এসছি এখন 22 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার পরিবারের সদস্য দুজনকে পেয়ে গেছি, অনেক সিনিয়র মানুষ, ভালো লাগে উনি আমাদের ভিডিও দেখেন। কোথায় আছেন আপনারা? কন্যাকুমারী। আপনাদের নাম, মানে আপনার নাম? আমার নাম হচ্ছে ডক্টর টিকে রে। আচ্ছা, আপনি? আচ্ছা, তাহলে কদিনের ট্যুর? 12 দিন। কেমন লাগে ভিডিও? খুব ভালো লাগে, খুব সুন্দর। সময় আপডেট 3:11 আপাতত। এই হচ্ছে আমাদের S6 কোচ। আর আমার পড়েছে সাইড আপার, এই হচ্ছে 24 নম্বর সিট এখানে। আর
আর বাইরের এই হচ্ছে কিছুটা পরিস্থিতি। জানি শুরুটাই এতটা চমকপ্রদ হবে বুঝতে পারিনি। আমার পরিবারের দুজন সদস্যর আশীর্বাদ পেয়েই যেন আমার জার্নিটা আরও সুন্দরভাবে শুরু হলো। হ্যাঁ, হাওড়া থেকে এবার আমাদের ট্রেন ছাড়ার পালা। ট্রেন ছেড়ে দিল আমাদের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ, ট্রেন জার্নির ভিডিও আমি করব, তবে ট্রেন্ডিং টপিক ট্রেন জার্নি অথবা ট্রেন্ডিং কোনো রকম টপিকের ওপর হয়তো তেমনভাবে ভিডিও খুব কম করব। অনেকটা সিনেম্যাটিক ভাইব তোমরা এখন থেকে আমার ভিডিওতে পাবে। আর করমণ্ডলে এই জার্নি প্রায় মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল করব করে, সেটা পসিবল হলো। এন্ড টু এন্ড নয়, সেটা পসিবল হচ্ছে আমার এই ভাইজ্যাক যাওয়ার জন্য। চলো আস্তে আস্তে পৌঁছাই। এখন 3:10-এ ছাড়ার কথা ছিল, 3:20 নাগাদ ট্রেন ছাড়লো। আর আমরা গিয়ে পৌঁছাবো 4:20-তে, ভোর 4:20-তে ভাইজ্যাক রেলওয়ে স্টেশন। দাদা কতদূর যাবে? পুরো চেন্নাই? ওখানে কি কাজের বেসিসে নাকি? আমার আজকের সহযাত্রী হচ্ছে এই দাদা, বেশ ভালো। ও হ্যাঁ, S5-এ আমার আরও 3জন সহযাত্রী আছে, তাদের সাথে আমি পরে পরিচয় করাচ্ছি। আপাতত চলো আমি এই জার্নিটাকে এনজয় করি ভাইজ্যাক পর্যন্ত। এরপরে একটা একটা করে স্টেশন, অনেক ট্রেন, কত বাঁক, কত লাইন ক্রস করে পৌঁছাবো আমরা ভাইজ্যাকে। আমি জার্নি করছিলাম যেহেতু স্লিপারে, এই দাদা দেখলাম স্লিপারকে ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেই একটু পরেই যখন খড়গপুর স্টেশন ছাড়িয়ে একে একে স্টেশন আসছিল আর মানুষজনের সংখ্যা বেড়ে যাচ্ছিল আর ট্রেনে নিচে বসারও জায়গা হচ্ছিল না। সময় আপডেট হচ্ছে এখন 4:15 আর 5 মিনিটের মধ্যে দেখাচ্ছে আমরা স্টেশন ঢুকে যাব। রাতে ভালোই ট্রেনটা এসছে, লেট এখনও পর্যন্ত করেনি। আমি ভাবছিলাম মনে হয় লেট করে দেবে, কালকে লেট করে ছেড়েছিল কিন্তু টাইমেই ছেড়ে দিয়েছে। এখন ট্রেনটা ভাইজ্যাক ঢুকছে। বিশাখাপত্তনম ঢোকার পরে ট্রেনটা কী হয়, এই যে এইদিকে যাচ্ছে, আবার ইঞ্জিনটা সামনে লাগবে, অন্য একটা ইঞ্জিন বা যেটা এই ইঞ্জিনটা আছে লেগে সামনে লেগে আবার ট্রেনটা কিন্তু এদিকে যাবে, মানে যাচ্ছিল এখন এদিকে আবার এদিকে যাবে। যাই হোক, এখনও যতটা এলাম ঠিক ততটাই বাকি চেন্নাই যাওয়ার জন্য। ট্রেনটা চেন্নাই পর্যন্ত যাবে। আর আপাতত এইখানে কীভাবে সবাই শুয়ে আছে দেখো একবার, এইরকমই হয় এই ট্রেনের স্লিপারে। তবে আমি প্রেফার করব যারা শীতকালে বা একটু গরম ছাড়া অন্যান্য টাইমে জার্নি করছো তারা মিডিল বা আপার সিটটা নেবে, সাইড আপার, যাতে আর অন্যান্য মানুষের ঝামেলাটা থাকবে না। লোয়ারে কিন্তু প্রচুর প্রবলেম, সাইড লোয়ার আর লোয়ার। আমরা ঢুকে পড়েছি এখন ভাইজ্যাক বিশাখাপত্তনম স্টেশন। বেশ অনেক মানুষজনের ভিড়। এসে আমরা পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 4:20 আর 12841 আমাদের পৌঁছে গেছে একদম অন টাইমে। এই যে 1 নম্বর লেখা আছে, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব বাইরের দিকে। প্রথমবারের জন্য এসে পৌঁছালাম আমি এই বিশাখাপত্তনম ভাইজ্যাক। 2023 থেকে শুরু হওয়া আমার এই জার্নির। অনেকবার বলেছো দাদা চলো, তো সেইবার আর যাওয়া হয়নি, মানে এখনও একবারও যাওয়া হয়নি, তো এসে পৌঁছালাম। আর এই দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পুরো রিফ্লেক্ট করছে, পুরো সুন্দর স্টেশন, দারুণ লাগছে। এখনও আমি আমার চোখে বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি এসে পৌঁছে গেছি ভাইজ্যাকে। যাই হোক, এখন অনেকটা ভোর, বিশ্বাস আলো ফুটলে হয়তো চলে আসবে। এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাব। আমার সমস্ত কিছু বুক করা আছে আগে থেকেই। तो जाना है अभी होटल, लेकिन हमारा होटल जो है अभी सब कुछ ठीक ठाक है, मतलब फिक्स है सब कुछ। होटल हाँ सब कुछ फिक्स है।
এখানে বেরোনোর পরেই এই হচ্ছে পুরো অটো স্ট্যান্ড, পর অটো। এখানে বাইকে করেও ঘোরা যায়। বাইকে করে कितना लगता है बाइक में? रैपिडो बाइक टैक्सी हाँ, रैपिडो बाइक टैक्सी। अच्छा, नॉर्मली बाइक जो रेंटल होता है उसमें लिए कितना लगता है? वो भी लगता है, वो भी होता है। कितना लगता है एक दिन का? एक दिन का कितना लगता है? हाँ, 600। তো 600 টাকায় কিন্তু এখানে বাইক নিয়েও ঘোরা যায়। যাই হোক, তো বেরোনোর পরে এখানে প্রচুর অপশান আছে। আর এখানে যে অটো আছে, এই অটো করেও যাওয়া যায়। আমাদের তো গাড়ি চলে এসছে। इधर से होटल रामकृष्ण जाने के लिए कितना लगता है? होटल रामकृष्ण। हाँ, और एक है राजधानी, होटल राजधानी। नहीं, आदमी तो हम लोग ये बहुत लोग हैं, लेकिन कितना लगता है ऑटो में जो लोग आना चाहता है अकेले? एक आदमी का 40 रुपये होता है। 40 रुपये लगता है। कितना टाइम लगता है? 5 मिनट 10 मिनट 5-10 মিনিট। তো 5-10 মিনিটে পৌঁছানো যায় রাজধানী হোটেলের কাছে। আমরা এখন ওখানেই যাচ্ছি। এখানে সেই পুরীর মতনই সিস্টেম। সকাল 7টার আগে রুম পাওয়া যায় না। সমুদ্র সৈকতে এটাই মনে হয় নিয়ম। যাই হোক, এসে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাকে হোটেলে। তারপরে দিনের আলো ফুটতেই এই হচ্ছে আমার হোটেল, হোটেল রাজধানী। একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল অনুরোধ করাতে। চলো এবার আমার রুমে যাই। পরিচয় আমি একটু পরে করাচ্ছি। তবে আজকে আমি এই ভাইজ্যাগ ঘুরতে এসেছি সৌভিকদার সাথে, পথের সন্ধানী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সৌভিকদা তার ফ্যামিলি নিয়েও এখানে ঘুরতে এসছে আগে, আর এবারও যখন ফ্যামিলি নিয়ে ঘুরতে এলো আমরা প্ল্যান বানালাম চলো তাহলে এবার ভাইজ্যাগ ঘুরে আসা যাক। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। আর এখন এখান থেকে অটো বা 4 চাকা আমরা 4 জন মতন ঘুরবো। যদি এখান থেকে কোনটা দেখবো একটুখানি মোটামুটি বাজেটের মধ্যে পাওয়া যায় সেরকমভাবেই আমরা ঘোরার চেষ্টা করছি। আমরা ঠিক করেছি 3 দিনে আমরা নিজেরাই ঘুরবো। তবে কেউ যদি তোমরা কাস্টমাইজ প্ল্যান বানাতে চাও সেক্ষেত্রে তোমরা প্ল্যান বানিয়ে নিতে পারো। আমরা বাইরে কিছু খাওয়া দাওয়া করেই এবার বেরিয়ে পড়ছি। তোমরা সৌভিকদাকে বললে এই প্ল্যানটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিজেরাই বানিয়ে দিতে পারে। যেমন খাওয়া দাওয়া থেকে বাকি সমস্ত কিছুর দায়িত্ব এই প্যাকেজেও ইনক্লুড করা যেতে পারে। প্রতিদিনের জন্য এখানে গাড়ি বুক করলে 3 থেকে 3,500 টাকা প্রতিদিন হিসাবে এখানে গাড়ি পাওয়া যায়। তোমরা এই গাড়ি করেও ঘুরতে যেতে পারো। আমি বলবো এই সিমলাচলম মন্দির বা ইরাদা বিচ এই সমস্ত জায়গাগুলোয় 4 চাকা ভাড়া করে নেওয়াটাই ভালো। যেহেতু অনেকটা ডিস্টেন্স তাই তাড়াতাড়িও পৌঁছানো যায়। আর যেহেতু পাহাড়ে উঠতে হয় তাই এই গাড়ি করে যাওয়াটাই সবথেকে সুবিধাজনক। অটো করে যাওয়াটা একটু সময় লাগলেও তো একটু জার্নিটা বোরিং লাগে। এখন আমাদের গন্তব্য প্রথমে সিমলাচলম মন্দিরের কাছে। চলো পৌঁছানো যাক। এই মন্দিরটিও পাহাড়ের বেশ ওপরে। তাহলে ভাইজ্যাগ যাত্রার প্রথম দিন আমি পৌঁছে গেলাম সেই জায়গায় যেটাকে শুধু মন্দির বললে কম বলা হয়। এটা আসলে এক বিশাল ঐতিহ্যের অধ্যায়, সিমলাচলম মন্দির, যেখানে নৃসিংহদেবের প্রাচীন রূপ শ্রী বারাহ লক্ষ্মী নরসিংহা স্বামীকে পুজো করা হয়। পাহাড়ের বুক চিরে উঠে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটা 1000 বছরের ইতিহাস বহন করে। স্থাপত্যে মন্দিরের গম্বুজ, খোদাই করা স্তম্ভ আর বিশাল প্রবেশদ্বার সব মিলিয়ে মনে হয় যেন সময় পিছিয়ে গেছে শত শত বছর। এখানে দেবতার মূর্তি সাধারণ তীর্থক্ষেত্রের মতো নয়, তাকে সারা বছর চন্দন লেপে ঢাকা থাকে। শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার দিনে সেই চন্দন খোলা হয়, আর তখন লক্ষ লক্ষ ভক্ত এখানে ভিড় করেন দর্শনের জন্য। সিমলাচলমের আরেকটা বিশেষত্ব, এখানে ভিড় সব সময় থাকে, ভোরবেলা হোক বা দুপুরবেলা। লাইন কখনোই ফাঁকা থাকে না। দেবতার দর্শন পেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু সেই অপেক্ষাটাও যেন একটা অভিজ্ঞতা। এখন এই সিমলাচলম মন্দিরের একদম সামনেটায় চলে এসেছি। এরপরে কিন্তু মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দেয় না, তাই এখানটা এরকম ব্যারিকেড দেওয়া। এখানটায় দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও তুললাম। এরপরে যাই ভেতরে, মন্দিরে দর্শন করে আসি। আর মন্দিরে দর্শন করার আগে এই যে পাশে গেট আছে, এখান থেকে পাশে মোবাইল কাউন্টার আছে, ওখানে মোবাইল জমা রেখে আমরা ভেতরে যাব। চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরের সেই ভক্তিময় পরিবেশ আর দীর্ঘ দর্শনের পর আমরা ফিরে এলাম হোটেলে। শরীরটা ছিল একটু ক্লান্ত, কিন্তু মন তখনও ভরপুর শক্তি আর উত্তেজনায়।
কিছুক্ষণ ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে দুপুরের খাবার সেরে ঠিক করলাম এবার চলে যাব ভাইজাকের সবচেয়ে প্রাণবন্ত জায়গায়, আর সেই জায়গা হলো রামকৃষ্ণ বিচ। গাড়ি যখন ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোতে লাগলো, দূর থেকে প্রথম যে শব্দটা কানে এলো সেটা হলো ঢেউয়ের গর্জন, যেন সমুদ্র আমাকে ডাকছিল, এসো আজকের দিনের দ্বিতীয় অধ্যায় এখান থেকেই শুরু। শহরের ভিড়, রাস্তার হর্ন সবকিছুকে পেছনে ফেলে আমরা এগোতে লাগলাম বিশাল আরকে বিচের দিকে। সূর্যের আলো তখন সমুদ্রের ওপর পড়ে সোনালি ঝিলিক দিচ্ছিল, যেন সমুদ্র নিজেই সাজাচ্ছে আমাদের স্বাগত জানাতে। হচ্ছে আরকে বিচ, যাকে বলা হয় রামকৃষ্ণ বিচ বলা হয়, খুব সুন্দর। দেখো আমরা এসে পৌঁছালাম। আজকে প্রথম দিনেই আমরা চলে এসেছি এই জলে দাপাদাপি করার জন্য নয়, আজকে এইরকম সুন্দর এই যে জলের কালার, এই যে জল একদম সবুজ সবুজ নীল নীল কালারের জল, এটাই কিন্তু এই ভাইজাকে আসলে তোমাদেরকে আকৃষ্ট করবে। আমরা কিন্তু পুরীতে যে জলের কালার দেখি সেটা একটু অন্যরকম। যত আমরা আস্তে আস্তে এখন নিচে কন্যাকুমারীর দিকে যাব, তত কিন্তু জলের কালার পুরো চেঞ্জ, জল আরও স্থির এরকম হয়ে যাবে। তবে জলে কিন্তু প্রচুর ঢেউ আছে। তো আমার প্রথমবারের জন্য ভাইজাক এসে এখানে যে স্নান করার অভিজ্ঞতা, সেখানে তো আসবই। তবে আজকের এই যে অভিজ্ঞতা, এখানে এসে পৌঁছানোর, প্রচুর মানুষ একবার দেখো, আর প্রচুর দোকানপত্র অনেক কিছু আছে এখানে। আর একদম সমুদ্র সৈকতের ঠিক অপোজিট সাইডে হচ্ছে প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল। রামকৃষ্ণ বিচ থেকে বেরিয়ে আমরা সোজা রওনা দিলাম এবার লাইট হাউসের দিকে। যেহেতু শীতকাল, সূর্য তাড়াতাড়ি অস্ত যাবে। গাড়ি পাহাড়ের ওপর উঠতেই পুরো ভাইজ্যাক শহরটা নিচে ছোট হয়ে আসছিল। সমুদ্র, রাস্তা, আলো সব মিলিয়ে এক অসাধারণ ভিউ। লাইট হাউসের ওপর দাঁড়িয়ে মনে হচ্ছিল আজকের দিনের সেরা মুহূর্ত এটাই। তারপর সেখান থেকে নেমে আমরা চলে গেলাম ইরাদা বিচে। নির্জন, শান্ত, ঢেউয়ের শব্দে ভরা এই বিচটা আমাদের দিনের শেষ সুন্দর থামার জায়গা হয়ে রইল। যাই হোক, দিনটা মনে রাখার মতন। লাইট হাউসের ওপর দাঁড়িয়ে আজ দেখলাম জীবনের সব থেকে সুন্দর সূর্যাস্ত। মনে হচ্ছিল আকাশ, সমুদ্র আর আলো মিলেই যেন আমার জন্য একটা ছবি এঁকে দিল। এই হচ্ছে ডলফিন নোজ লাইট হাউস। এখান থেকে পুরো ভাইজাকের এই সিটিটাকে এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর এই হচ্ছে এখানের সব থেকে বড় যে পোর্ট দেখা যাচ্ছে, সেটাও এখান থেকে দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই পুরো সিটির আমরা এই সিটির ওপর দিয়েই ঘুরে ঘুরে এই দিক থেকে এলাম। দারুণ, বেশ অনেক মানুষজন আছেন এখানে। এবার তাহলে তোমরাই বলো কেমন লাগছে এই ডলফিন নোজ লাইট হাউসের উপরে ওঠার পরের এই দৃশ্য দেখতে। যাই হোক, এবার আমরা যাব হচ্ছে ওইখানে, যেখানে হচ্ছে ইয়ারাদা বিচ। খুব সুন্দর লাগলো এই জায়গাটা, এই লাইট হাউসটা। চলো এবার এখান থেকে বেরোনো যাক। এবার যাচ্ছি ইয়ারাদা বিচ। এমন সূর্যের ঢলে পড়া সোনালি আলোতেই নাকি ইয়ারাদাকে সব থেকে সুন্দর লাগে। আজ তা নিজের চোখে দেখার পালা। প্রথমবারের জন্য যখন এই পাহাড় সমুদ্রের মিশ্রণকে দেখলাম দূর থেকে, তখন একটা কথাই মনে পড়ল, হ্যাঁ, সবার ভিডিও ফটোতে তো এই জায়গাটার ছবি ভিডিও অনেক দেখেছি, আমি আজ আসতে পেরেছি। একটু দেরি হলো ঠিকই, কিন্তু এক্সপিরিয়েন্স অনেক বেটার করছি।
পুরো পাহাড়ের একটা ঢাল, আর সেই জায়গাটাকে ক্রস করে এসে আমরা এরকম সুন্দর একটা সি বিচ দেখছি, যেটার জলের কালারও পুরো সবুজ সবুজ নীল নীল রঙের। দারুণ। এই ইয়ারাদা বিচ হলো ভাইজাকের সবচেয়ে শান্ত, পরিষ্কার এবং প্রাইভেট ফিল দেওয়া সমুদ্র তটগুলোর একটি। পুরো বিচটাই পাহাড় দিয়ে ঘেরা, যার জন্য এটাকে বলা হয় ভাইজাকের হিডেন জেম। এখানে ভিড় কম, তাই ঢেউয়ের শব্দ আর সমুদ্রের বাতাস খুব স্পষ্টভাবে অনুভব করা যায়। বেশিরভাগ মানুষজনই বলেন সূর্য যখন ঢলে পড়ে ঠিক তখনই সোনালি আলোতেই ইয়ারাদা বিচ তার আসল সৌন্দর্য দেখায়, কারণ আলো সোজা পাহাড়ের ধারে পড়ে সোনালি রং তৈরি করে। সমুদ্র তখন শান্ত, মসৃণ আর ফটোজেনিক হয়ে ওঠে। ছবি আর ভিডিও তোলার জন্য এটাই পারফেক্ট টাইম, আর পরিবেশটাও হয় একদম সিনেম্যাটিক। তবে এর প্লাস পয়েন্ট হচ্ছে এখানের পরিষ্কার জল, কম ভিড়, চারিদিক ঘেরা সবুজ পাহাড়, কাপল, পরিবার বা ফটোগ্রাফি সব কিছুর জন্য দারুণ। মাইনাস পয়েন্ট যেটা আমি খুঁজে পেলাম, ঢেউ কখনো কখনো একটু বেশি থাকে, তাই জলে নামতে চাইলে একটু সাবধানে। খাবার দোকান খুব কম। তাহলে ইয়ারাদা বিচ আসাটা কিন্তু ম্যান্ডেটরি রইল। যারা মোটামুটি দেখো কোথায় চলে এসছে জল, যারা এই সাইডটায় আসবে, ইয়ারাদা বিচ সাথে লাইট হাউস অসাধারণ একটা আকর্ষণ এখানের জন্য। দারুণ। দেখো জল কত বাড়ছে, বেড়ে কোথায় চলে আসছে। হেভি লাগছে, হেভি, জাস্ট অসাধারণ সুন্দর জায়গা। এই হচ্ছে ভাইজ্যাক, যেখানে পাহাড় আর সমুদ্রের মিশ্রণ এক জায়গায় মিলেমিশে একাকার। ইয়ারাদা বিচের সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করে আমরা আবারও ফিরে এলাম রামকৃষ্ণ বিচের পাশে। এখানে আসা মানে সমুদ্রের হাওয়া, স্ট্রিট ফুডের অসাধারণ কম্বিনেশন। আবার এসে নানা রকম খাবার টেস্ট করলাম, ফুচকা, মোমো, ফ্রাইড ফিশ, যা পেলাম তাই চোখে দেখলাম। সমুদ্রের সামনে দাঁড়িয়ে খাবার খাওয়ার এই যে অনুভূতি, সেটা একদমই আলাদা, একদম ট্রাভেল ভাইব। করো। ও হ্যাঁ, এই হলো বাকি 3 জন মেম্বার, সৌভিকদার ফ্যামিলি আর আমরা। একসাথে মিলে এই পুরো ভাইজ্যাক ট্রিপটা আরও মজাদার হয়ে উঠেছে। এখানে বেশ অনেক কিছুই আছে। এখানে একটা দোকান দেখতে পেয়েছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে রাখা। भैया ये स्टिक कितने का है प्रॉन का? 100। और ये कौन सा फिश है? ये कौन सा है? ओ अच्छा, नेम ऑफ दिस फिश? চেন্দুবা। সব নাম বলছি বাপরে, চেন্দুবা। আলাদাই তো, বাকি আর ফিশে যাচ্ছি না আমি, নাম আলাদা আলাদা রকম দেখতে, সব দেখাই যায় না আমাদের ওখানে। এটা মানে ভোলা, ভোলা এই চিনতে পারছি, ব্যাস বাঙালি হিসেবে এই চিনি। আমি এখানে এসে আর আন্ধ্রা হতে চাইছি না। এখানে আমরা এই চিংড়ি মাছ নিয়েছি, দেখি চিংড়ি কাবাব কেমন খেতে। একশো টাকাটা বেশি, 20 হলে একটু কম হতো, তাই না? এখানে একটু দাম কিন্তু এসবের বেশি, আমি যেগুলো দেখলাম। 6 পিস চিংড়ি মাছের দাম 100 টাকা নিয়ে নিল কাবাব বলে। একদিকে ভালো, আমাদের কথা বুঝতে পারবে না, পুরীতে বুঝে ফেলে। এখানে বেশ অন্যরকম সিস্টেম, গ্লাসে করে আলাদা করে জল দিয়ে দেয় আর ফুচকা এরকম সাজিয়ে দেয়। এখানে ফুচকাও ট্রাই করছি, 5টা 20 টাকা, তাই তো? আমাদের কলকাতা অনেক সস্তা, অনেক, তাই তো? সাজিয়ে দেয় না, কিন্তু তুমি ভালো জিনিস তো পাও। এই যে নেওয়া হলো পাপড়ি চাট আর ফুচকা। এটা কত করে নিল? এটা 40। এটা 40? এটা নাকি ঘুগনি, 40 টাকা নিল এই ছোট 1 প্লেট ঘুগনি। এটা 40 টাকা নিল, দামটা কম না বেশি বলো? হ্যাঁ, খুবই কম না? মাত্র 40 টাকা। আমাদের ওখানে 20 টাকা কি 15 টাকা দাম, তাই না বলো? না না, 10 টাকা একটু বেশি, 10 টাকায় কম হবে। অন্ধ্রপ্রদেশে এসে খাবারের দাম দেখে মনে হচ্ছে মানুষকে অন্ধের মতন, অন্ধের মানুষ বোকা বানাচ্ছে। বাংলায় এটাই আমার মনে হলো বলার। এই কটা ফুচকার দাম নাকি 20 টাকা।
মোটামুটি খেতে ভালো না? ভালো না, একদম ভালো না। ভালো না বলো? একদম বাজে। টক জল খাই আমরা, তারপরে আমরা দেখি এটা টক জল আছে, টেস্ট করি। এটা খেয়ে নাও। না, অনেকটা সময় কাটিয়েছি, এবার বেরিয়ে পড়তে হবে আমাদের হোটেলের পথে। কারণ পরের দিন যাব আমরা আরাকু ভ্যালি ট্রেন যাত্রায়। ওফ, খুব এক্সাইটেড আমি। এই আরাকু ভ্যালি ট্রেন যাত্রা কত ভিডিও কত ফটো দেখেছি, কাল বাস্তবায়নে আমি পা রাখবো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। চলো তাহলে, টাটা। আর হ্যাঁ, ভিডিও এবার আসা শুরু করবে। বেশ অনেক দিন ছিল আমি ভিডিও দিতে পারিনি, কারণ নিজেকে একটু আবার নতুনভাবে সেট আপ করছিলাম।